Hello guys, welcome to my new blog. বন্ধুরা, এখন রাত প্রায় 10:30 বাজে। আমরা 11:05 মুসুরি এক্সপ্রেস করে দিল্লিতে যাব। তো এখন সকাল হয়ে গেছে, আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। একটু আগেই ঘুম থেকে উঠলাম, জানলার বাইরে তাকিয়ে দেখছি ধীরে ধীরে দিল্লির আশেপাশের এলাকা শুরু হয়ে গেছে। আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি স্টেশনে পৌঁছে যাব। আমরা নামার জন্য প্রস্তুতি নিলাম। স্টেশন থেকে বের হতেই বড় শহরের ব্যস্ততা চোখে পড়ছে। এখন আমার প্রথম কাজ হলো একটি ভালো এবং বাজেটের মধ্যে হোটেল খুঁজে বার করা। চলুন দেখি কি পাওয়া যায়। স্টেশনের আশেপাশে কয়েকটি হোটেল দেখলাম, কিছু হোটেলের দাম একটু বেশি, আবার কিছু হোটেলের বাজেটের মধ্যে। তারপর আমরা কারোরবাগে একটি হোটেলে স্টে করলাম। চলুন তাহলে আপনাদের একটু হোটেলটা ঘুরে দেখাই। তো গাইস, এই হচ্ছে আমাদের রুম পেয়েছি আমরা। এই যে রুম, এখানে বাথরুম টাথরুম রয়েছে। আমি সেকেন্ড ফ্লোরে, এখানে মেনু কার্ড আছে, টার্মানি। মিনিটটার দিকে যাই, এই যেখানকার মেনু। এই যে আমাদের ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছি। এখানে এই কচৌরি, যেটা লুচি বলে, তার সাথে ডাল, আচার আর সালাড দিয়েছে, পেঁয়াজ। টেস্ট খুব ভালো। মেনু কার্ডে দেখালাম যে এটা কত হাই রেট, তো হাই রেটের জিনিসটা খুব, কোয়ান্টিটিটাও ভালো আর খাবার কোয়ালিটিও ভালো। তো গাইস, এটা হচ্ছে আমরা দিল্লিতে এসেছি। দিল্লির এটা গেট, দিল্লি গেট, তাহলে কি ইন্ডিয়া গেট। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। তো এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে। আগে অন্যরকম ডেকোরেশন ছিল, এখানে নিশ্চয়ই কিছু প্রোগ্রাম হবে, সেজন্য এটা পুরো চেঞ্জ করে দিয়েছে লুকটা। কি গরম লাগছে না। তো গাইস, এই যে আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে রয়েছি, দেখতে পাচ্ছি ইন্ডিয়া গেটে এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি। আর এখানটা এখন প্রচুর রোদ, মানে কলকাতা যত রোদ পড়ে তার থেকে মনে হয় বেশি রোদ রয়েছে এইখানে। আর ভালো বেশ, এখান থেকে এখন বন্ধ করে দিয়েছে, এখানে মনে হয় কিছু প্রোগ্রাম হবে, তাই সামনের রাস্তাটা এটা বন্ধ করে দিয়েছে। এখন শুধু এখান থেকে এখানে দেখা যাবে। গাইস, এখন আমরা লোটাস টেম্পলে রয়েছি, দিল্লি লোটাস টেম্পল। এই যে এখানে হচ্ছে লোটাস টেম্পল, এই যে সবাই রয়েছে। আগেই বলে রাখা ভালো, দিল্লিতে আমরা দুদিনের জন্য গাড়ি বুক করেছিলাম, আর এই গাড়িটা আমাদের বুক করিয়ে দিয়েছিল আমাদের হোটেল থেকে। আর হোটেল ভাড়া প্লাস এই গাড়ির খরচা টোটাল মিলিয়ে 11,000 টাকা পড়েছিল। আর আমাদের শুধু পার্কিং চার্জটা দিতে হচ্ছিল এক্সট্রা। এখন চলুন লোটাস টেম্পলটার ভেতরে এবং বাইরে ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন পুরো ভবনটি একটি পদ্ম ফুলের মতো আকৃতির তৈরি। এই সুন্দর ডিজাইনটির কারণে এর নাম রাখা হয়েছে লোটাস টেম্পল। দূর থেকে দেখতে যেমন সুন্দর, কাছ থেকে দেখতে তেমনই অসাধারণ।
এই মন্দিরটি বাহাই ধর্মের উপাসনালয়। তবে সবচেয়ে ভালো বিষয় হলো এখানে ধর্ম, জাতি বা দেশের কোনো ভেদাভেদ নেই। যে কেউ এখানে এসে কিছুক্ষণ শান্ত পরিবেশে বসতে পারেন এবং প্রার্থনা ও নীরবে ধ্যান করতে পারেন। ভেতরে সাধারণত সম্পূর্ণ নীরবতা বজায় রাখতে হয়, তাই আমি ভেতরে খুব বেশি কথা বলবো না, আপনাদের সুন্দর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা এসেছিলাম লোটাস টেম্পলের ভেতরে, তো ভিডিও তোলা অ্যালাউ নেই, তো দিন ভিডিও আমরা করতে পারিনি ভেতরে, বাট এই যে দেখো এখানকার চারপাশে সুন্দর বাগান, হাঁটার পথ এবং বসার জায়গা রয়েছে। যারা দিল্লিতে ভ্রমণ করতে আসেন তাদের অনেকেই এই জায়গা দেখতে আসেন। লোটাস টেম্পল নির্মাণের কাজ শুরু হয় 1980 সালে এবং এটি 1983 সালে সবার জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটিতে ইরানি আর আমেরিকার স্থপতি নকশা রয়েছে। পুরো ভবনটি 27টি সাদা মার্বেলের পাপড়ি দিয়ে তৈরি, যা 3টি স্তরে সাজানো রয়েছে। বাইরে থেকে দেখতে ঠিক একটা পদ্ম ফুলের মতো লাগে এবং মার্বেলগুলো আনা হয়েছে এখানকার খনি থেকে, যেখানকার মার্বেল অনেকই ঐতিহাসিক স্থাপত্যে ব্যবহার করা হয়েছে। ভেতরে কিন্তু কোনো মূর্তি বা স্ট্যাচু নেই। নাও 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 ওকে। তারপরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির একটা শপিং মলে, যেখানে সবাই শপিং নাকি করে এসে। আমরা সেখানে একটি শাড়ি আর একটি পাঞ্জাবি কিনে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, যেখানে আমরা দুটো চিকেন থালি অর্ডার করেছিলাম আর দুটো ফিশ থালি অর্ডার করেছিলাম, যার টোটাল কস্ট পড়েছিল 4000 টাকা। আমাদের চিকেন থালি ছিল বলে 2 রকমের চিকেনের ডিশ ছিল, 2 রকমের সবজি ছিল আর 1 রকমের ডাল ছিল, আর চাওয়াল আর রুটি ছিল। এখানে খাবার কোয়ান্টিটি আর খাবারের টেস্ট দুটোই খুব ভালো ছিল। লাঞ্চ করে আমরা চলে গেলাম দিল্লির কুতুব মিনার দেখার জন্য। কুতুব মিনার ভারতের রাজধানী দিল্লির অন্যতম একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য। কুতুব মিনার নির্মাণ কাজ শুরু হয় 1199 সালে কুতুবউদ্দিন আইবকের আমলে। পরে তার উত্তরসূরি নির্মাণ কাজটি সম্পন্ন করেন। মিনারটির উচ্চতা প্রায় 73 মিটার এবং এতে 5টি তলা রয়েছে। এটি লাল বেলপাথর ও মার্বেল দিয়ে নির্মিত এবং এর গায়ে আরবি ভাষায় কোরআনের আয়াত ও সুন্দর কারুকার্য খোদাই করা রয়েছে। কুতুব মিনার শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারতের মধ্যযুগের ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এর চারপাশে রয়েছে প্রাচীন মসজিদ, ঐতিহাসিক ধ্বংসাবশেষ এবং বিখ্যাত লৌহ স্তম্ভ, যা শত শত বছর ধরে মরিচা না ধরার জন্য বিশেষভাবে পরিচিত। 1993 সালে কুতুব মিনার কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহাসিক স্থানের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিচিত হয়। কুতুব মিনার আমাদের ইতিহাস, স্থাপত্যশৈল এবং ঐতিহাসিক এক অমূল্য সম্পদ। দিল্লি ভ্রমণে এলে এটি অসাধারণ স্থাপত্য আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে কুতুব মিনার। মুসলিমদের একটি মাকবারা। मकबरा हमें नाम नाम वो हिंदी का नाम मकबरा। একটা ইন্দিরা গান্ধী মিউজিয়াম। তো এখন আমরা ওখানে ঢুকছি মিউজিয়ামের ভেতরে। এখন আমরা দেখতে চলে এসেছি একটি ঐতিহাসিক স্থান, ইন্দিরা গান্ধী মিউজিয়াম। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করি।
এই ভবনটি আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবন ছিল। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বহু ঐতিহাসিক বৈঠক এবং ভারতের রাজনৈতিক ইতিহাসের অনেক ঘটনা এই বাড়ির সঙ্গে জড়িত আছে। আজ এই বাড়িকেই একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যাতে মানুষে তার জীবন, কর্ম এবং দেশের প্রতি অবদান সম্পর্কে জানতে পারে। মিউজিয়ামের প্রতিটি গ্যালারিতে তার জীবনের বিভিন্ন সময়ের ছবি রয়েছে, শৈশব, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, বিদেশ সফর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানে ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কেও অনেক তথ্য রয়েছে, বিশেষ করে তার বাবা জওহরলাল নেহেরুর সম্পর্কিত অনেক ঐতিহাসিক ছবি ও নথিও প্রদর্শন করা রয়েছে। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম একটি জাদুঘর শুধু পুরনো জিনিস সংগ্রহ করে নয়, বরং একটি দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে আসার আগে কিছু বিষয় মনে রাখবেন। অনেক জায়গায় ছবি ও ভিডিও তোলার নিয়ম সীমিত থাকতে পারে, তাই কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই মেনে চলবেন। ইন্দিরা গান্ধীর জন্ম 1917 সালের 19 নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে হয়েছিল। তিনি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একমাত্র সন্তান ছিলেন। ছোটবেলা থেকে তিনি স্বাধীনতা আন্দোলনের পরিবেশে বড় হয়েছেন, যা তার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। 1966 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকালে দেশের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। 1971 সালে যুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বড় ঘটনা। মিউজিয়ামের একটি অংশে তার বিভিন্ন বিদেশে সফরের ছবি এবং বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের ছবিও রয়েছে, এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া অনেক জিনিসপত্র এখানে সংরক্ষিত করা রয়েছে। এই জায়গাটি অনেক দর্শনার্থীদের কাছে আবেগের একটি স্থান। এখানে দাঁড়ালে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। মিউজিয়ামের পরিবেশ খুবই শান্ত ও পরিচ্ছন্ন, চারিপাশে সবুজ গাছপালা ও সুন্দর বাগান সুসংরক্ষিত করা রয়েছে। এই শাড়িটাই ইন্দিরা গান্ধীর বিয়ের শাড়ি, আর এই জিনিসপত্রগুলো ইন্দিরা গান্ধীর বিয়ের থালা, বাসনপত্র। মিউজিয়ামের পুরো দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য বিরল ছবি, ঐতিহাসিক নথি এবং সংবাদপত্রের কাটিং। আমার মনে হয় বই পড়ে ইতিহাস জানার পাশাপাশি এমন এই জায়গায় এসে সেই ইতিহাসকে চোখের সামনে দেখা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। এখানে রয়েছে ইন্দিরা গান্ধীর বিভিন্ন দেশ থেকে পাওয়া নানান উপহার। এটা হলো ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম আর লাইব্রেরি, যেখানে ইন্দিরা গান্ধী বই পড়তে খুব পছন্দ করতেন। এই ঘরগুলো আগে খোলা ছিল না, বন্ধ ছিল, এখন এখানে কাঁচ লাগিয়ে দিয়েছে সবার দেখার সুবিধার জন্য। রাষ্ট্রপতিও নাই, দেখায় যে ক্যামেরাতে রাষ্ট্রপতিও নাই, প্রধানমন্ত্রী নাই। তখন রাষ্ট্রপতি থেকে রাশিয়া থেকে কোনো শপথ ছেড়ে দিয়ে চলে আসলো, এসে 7:30 সময় শপথ গ্রহণ করেছে। শপথ পাঠ করিয়ে তারপরে ডিক্লেয়ার করলো ইন্দিরা গান্ধী মারা গেছে। তার আগে ডিক্লেয়ারই করে। এখানে রয়েছে রাজীব গান্ধীর ছবি আর রাজীব গান্ধী পরতো এরকম ধরনের কিছু পোশাক।
এখানে রাখা রয়েছে রাজীব গান্ধী যে ড্রেসটা মৃত্যুর আগে পরেছিল, আর এখানে রাখা রয়েছে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র। এটা হলো ইন্দিরা গান্ধীর বেডরুম। এটা হচ্ছে পূজা স্থল, যেখানে ইন্দিরা গান্ধী পূজা করতেন। এটা হলো ইন্দিরা গান্ধীর গেস্ট রুম। যেসব গেস্টেরা এখানে আসতেন তারা এই ঘরেই বসতেন। এটা হলো ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম। একটা জিনিস থেকে ভালো লাগলো, মিউজিয়ামের ভেতরে এখনো সংগ্রহ করা রয়েছে দুটো ময়ূর। গাইস, তো ইন্দিরা গান্ধী কোথা থেকে আসছিল? এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে হাঁটতে হাঁটতে এসেছিল, তারপরে এদিক দিয়ে তারপরে এখান দিয়ে এসে সামনে গিয়ে দেখাতে হবে। এই যে কাছের জায়গাটা যেটা আছে এখান দিয়ে হেঁটে হেঁটে ওই অব্দি এসেছে। সিকিউরিটি গুলো বসে এখান থেকে তারপর এই জায়গাটা মারা গেছে। এই জায়গা ওই কালো কাজটার এখানে এখানে রয়েছে। এই কালো কাজটার এখানেই মারা গেছে ইন্দিরা গান্ধী। তো দেখুন, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। আমরা আর এখানে নামিনি, গাড়ি থেকে রাষ্ট্রপতি ভবনটা দেখে নিয়েছি। রাষ্ট্রপতি ভবনের সামনে কোনো পর্যটককে অ্যালাউ করে না, পিকচার তোলা বা ভিডিও করা এখানে কোনো অ্যালাউই নেই। এই জায়গাটির নাম হলো যন্তর মন্তর। যন্তর মন্তর। এখন আমরা চলে এসেছি দিল্লির করোড় বাগে শপিং করতে। এই মার্কেটের এখানে এসে একটা জিনিসই বুঝতে পারলাম, এখানে কলকাতা স্প্ল্যানেডের মতোই সব জিনিস সস্তায় পাওয়া যায়, আর দরদাম করলে তো আরো ভালো সস্তায় পাওয়া যাবে। এখানে ঘড়ি, ব্যাগ, মেয়েদের জুয়েলারি, মেয়েদের অ্যাক্সেসরিজ, জামা কাপড় আরো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস পাওয়া যায় খুবই সস্তায়। আমরা এখান থেকে 2-4টে বই কিনে নিলাম। চলুন তাহলে আমাদের হোটেলটার ভেতরটা একটু দেখাই। এই যে এই হোটেলটার রিসেপশন। এখান থেকে গাড়ি বুক করিয়ে দিয়েছিল আমাদের 2 দিনের জন্য। আগেই বলা হয়েছে 11,000 করে পুরো হোটেল আর গাড়ি দুটোই এখান থেকে বুক করা হয়েছিল। গাইস, এই যে আমাদের আজকে সকালবেলা খাবার, এটা খেয়ে এবার আমরা বেরোবো। রাজীব গান্ধীর নামটা দেখে বীরভূমি, হ্যাঁ বীরভূমি, হ্যাঁ কালো মতন পাথর যেটা আছে ওটা কানপুর। ওইখানে আছে স্যার, খবর এরিয়া নিয়ে বল। এটা হচ্ছে রাজঘাট।
কল থেকে এখনো জল পড়ছে, জল শুকিয়ে হাই করে দাও পেছনে গিয়ে। এই যে যাচ্ছি। খুব মজা, মোজা পরে রয়েছে, খুব মজা, কারণ এখানে খুব গরম। মোটামুটি কালকের মতো যে খুবই গরম সেটা না, আই থিঙ্ক এটাকে ভেজাচ্ছে ওরা, সেজন্য অত গরমও লাগছে না। এই যে এখানে গান্ধীজির সমাধি, গান্ধীজির সমাধি এখানে আছে। দিল্লিতে আমরা গেছিলাম জুন মাসে, তখন এত গরম যে মাটিতে যেন পাই রাখা যাচ্ছে না, আগুন হয়ে রয়েছে মাটিটা। যদি আপনারা দিল্লিতে যেতে চান তাহলে নভেম্বর মাস করে আসতে পারেন, তখন ওয়েদার খুব ভালো থাকে। বহুত গরমি है, এখানে খুব গরম। এখানে চলে গেছে। তো এই ছিল রাজঘাট দিল্লির। क्या है वो? ओ अच्छा, G20 summit। তো এখানে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, দিল্লির হাইকোর্ট, দিল্লি গেট এবং আরো অনেক জিনিস, বাট সেগুলো ভিডিও করা যায়নি কারণ আমরা ওখানে নেমে কোনো ভিডিও করিনি, গাড়িতেই আমরা ছিলাম। গাইস, তো এখানে হচ্ছে আমরা মাছ থালি নিয়েছি। এখানে মাছ আছে, একটা মাছ দুটো মাছ করে দেয়। এখানে মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল আর ভাত। খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই এখানে খুব ভালো ছিল। তো এটা হলো ইন্ডিয়ার সব থেকে বড় এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট। এখন আমরা আবার কলকাতা যাওয়ার জন্য দিল্লি এয়ারপোর্টে চলে আসলাম। Guys, please like this video, subscribe my channel and share my video.